আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যতই ইগনোর করেন, আওয়ামী লীগ যদি আসে আপনারা কিন্তু পালাবারও ই পাবেন না, শেখ হাসিনার হুকুম লাগবে না। আপনি দেখেন আজকে ঢাকাবার ইলেকশন দিচ্ছে, আজকে ছিল নমিনেশন পেপার ফাইলিং এর লাস্ট ডেট। ফাইলিং এর বেলা আওয়ামী লীগকে দিবে না, বিকজ দে আর ফ্যাসিস্ট। দিবে না। ফ্যাসিস্টের অর্থ এরা বলতে পারবে না, বানান বললেও বানানোই করতে পারবে না। তো তারা আবার নাজিস্টের একটা ভূমিকা পালন করছে, কি যে ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে কেউ দাঁড়াইতে হইলে পরে বাড়ির প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। স্বাক্ষর দেওয়ার পরও ইলেকশন কমিশনারের কাছে গিয়ে এগুলো জমা দিতে পারে না ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আর আওয়ামী লীগ তো পারেই নাই প্যানেল দিতে। আমি জানি না সুপ্রিম কোর্ট বারে কিভাবে পারবে, বার কাউন্সিলে কিভাবে পারবে। এইভাবে হয়তো 1 বছর ঠেকাই রাখতে পারবে, 2 বছর পারবে। তারপর এই মবকারীরা যখন গোপালগঞ্জে গেছে, গোপালগঞ্জে গিয়ে হত্যাকাণ্ড চালালো, তাদের রক্ষা করার জন্য, জনরোষ থেকে রক্ষা করার জন্য কিন্তু সেনাবাহিনীর কনভয় গিয়ে হাজির, এবং সেখানে করে তারা চলে আসছে। তো কতদিন কনভয়ের ভিতরে লুকাই থাকতে পারবে? তো আমাকে হত্যা করতে পারবে, আমার মতো আরো 10 জন, 20 জন, 100 জনকে হত্যা করতে পারবে, কিন্তু নট দ্য 18 crore পিপল। তবে এটা ঠিক, ইউনূসের বিরুদ্ধে আমরা তৈরি হচ্ছি। কোর্ট খুললে পরে তার তহবিল তসরুপ এবং আর্টিকেল 147 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মামলা দায়ের করব। ক্ষমতার অপব্যবহার, সবকিছুর জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। ক্ষমতার যে অপব্যবহার, অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি পরবর্তীতে একটা এজেন্সি নিতে পারেন না, পেট্রোল পাম্পের এজেন্সি নিতে পারেন না, ওকে। আবার ওই মাছের আরো তো বানাইতে পারেন না ওই চেয়ারে বসে। এরা তো তাই করছেন। ফার্স্ট করলেন ওনার ভ্যাট মাপ, তারপরে গ্রামীণ ফোনের 6 বছরের ট্যাক্স মাপ, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাপ, তারপরে কি 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 করলেন না, পাওনা দেওনা সব নিয়ে নিলেন। আবার কত বিঘা, 200 বিঘা না 200 একর জমি নিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য। আবার উনি ম্যান পাওয়ারের ব্যবসাও শুরু করছিলেন জাপানের সাথে, মানব পাচারের যে ব্যবসা, আমরা তো আদম ব্যাপারী বলি, সেই আদম ব্যাপারীর ব্যবসা উনি ধরছিলেন। 71-এ তো এত 1 কোটি মানুষ গেছে, তারপর লড়াই চলছে। 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হয়েছে, 2 কন্যা দেশের বাইরে ছিল দেখা এই হত্যাকাণ্ডের হাত থেকে বেঁচে গেছে। 7-8 বছরের রাসেলও বাঁচে নাই। তারপরে কিন্তু মানুষ এরকমের হয় না। এখন কিন্তু আওয়ামী লীগ হতবিহ্বল। এই নানককে 15ই আগস্টের পর আমি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপাই বেড়াইছে, মারা গেছে ক্ষম জাহাঙ্গীর, কাঁপাই বেড়াইছে। আজকে তারা সেখানে নাই। জেলে যারা আছে তাদের জামিনের ব্যবস্থা হচ্ছে না, তেমন হচ্ছে না। যেমন আমার পরিচিত আমার ক্লায়েন্ট সাধন মজুমদার, খাদ্যমন্ত্রী, খুবই অসুস্থ অবস্থায় আছে, বেল করাতে পারতেছি না। রুল ইস্যু হয়েছে, রুল হিয়ারিংটা হচ্ছে না। মোজাম্মেল হক বাবু ক্যান্সার নিয়ে আছেন, সাংবাদিক। শ্যামল দত্ত, ভোরের কাগজের এডিটর, অসুস্থ অবস্থায় কারাগারে আছে। আপনি শাহরিয়ার কবির, ভীষণ অসুস্থ অবস্থায় কারাগারে আছে। আপনি সাংবাদিক শাকিল, রূপা, শাকিল, এরা একটা কন্যা বাইরে রেখে তারা ভেতরে আছে। এই অবস্থাটা কেন? আনিস আলমগীর কি এমন কথা বলছিল যে কারণে তাকে জেলে যেতে হবে? সে তো 28 যায়ও না। অদ্ভুত বিষয় কি, সে 28 আগস্টের মামলায় এখনো গ্রেপ্তার চলতেছে। আমার মঞ্জুর আলম পান্না একটা বলল
ওই যে পান্ডা ভাই বলি যে আমাদের 21 আগস্টের মামলায় এখনো গ্রেপ্তার চলতেছে, যাদের আমরা ইনভাইট করি নাই তারাও গ্রেপ্তার হচ্ছে। ফর এক্সাম্পল শওকত মাহমুদ বিএনপির সময় বিএনপির পন্থী প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তাকে গ্রেপ্তার করে মঞ্চ 71-এর নামে মামলা দিছে। আবার রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির সেক্রেটারি একজন, তাকে গ্রেপ্তার করে তাকে ওই 71 মঞ্চ 71-এর মামলায় দিছে। আমার বলতে পারলাম এইটা কেমন হচ্ছে, থাক নাম থাক অন্তত, যে মঞ্চ 71 একটা আছে। আমির হোসেন আমু 87 বছর বয়স, হাঁটতে পারে না, চেহারা শুকাই গেছে, তাকে তো ছাড়ছে না। কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক মন্ত্রী, তাকে তো ছাড়ছে না। লেফটেন্যান্ট কর্নেল আজিজ খান সিএমএইচে পড়িয়ে রয়েছে, মৃত প্রায়, ছাড়ছে না। আপনি আসেন কর্নেল জাহিদ ফারুক, এক প্রতিমন্ত্রী, অসুস্থ অবস্থায় পড়িয়ে রয়েছে, ছাড়ছে না। আসাম ফিরোজ 8 বার না 9 বার পার্লামেন্টের সদস্য ছিল এবং সাবেক চিফ হুইপ, সে প্রোস্টেটের প্রবলেমে আছে, লিভার কিছুদিন আগে ধরা পড়ার আগে সে অ্যাপেন্ডিক্স না গল ব্লাডার কি জানি একটা সার্জারি করে, আর সেই সার্জারি অবস্থায় সে জেলে, ছাড়ছে না। তার বয়স 76-এর মতো। এই তো অবস্থা। হাসানুল কিনু পর্যন্ত অসুস্থ। হ্যাঁ, এবং আজকে যে একটা জাজমেন্ট হইলো গতকালকে বা আজকে আবু সাইদের ইসে, সেটায় পোস্টমর্টেম হয়েছে 5 বার না 7 বার। শুনেন আপনি, সব জায়গায় আছে তার গেঞ্জিতেও গুলির দাগ নাই, জামাতেও গুলির দাগ নাই। হ্যাঁ, শিরিন শারমিন, আমি বলবো যে প্রফেশন করলে পরে বোধহয় ডক্টর কামালের জায়গাটা পূরণ করার মতো শ্রমও দিলে পরে পারত, শ্রম এবং সুযোগ, মেধা ছিল। তার তো অবস্থা দেখছেন, ধাক্কাইয়া সিঁড়ি দিয়ে পড়িয়ে গেছে ওই শরীর নিয়ে। আমি মাঝে চিন্তা করি যে আসলে হাড়গোড় ভাঙছে কি হয় না। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত কোন স্পিকার কিন্তু গ্রেপ্তার হয় না, কারণ স্পিকারের ওই পোস্টটা সে যদি রিজাইনও করে, পরবর্তী স্পিকারের পার্লামেন্টের শপথটা সে দেওয়া, সে না থাকলে পরে ডেপুটি স্পিকার। আরেকটা দুর্ঘটনা আমাদের আছে, পূর্ব পাকিস্তান পার্লামেন্টে কিন্তু এক ডেপুটি স্পিকারে হত্যা করা হয়েছিল পার্লামেন্টের ভেতরে 50-এর দশকে। এই ওইটার কজেই আবার আইয়ুব খান মার্শাল দিয়ে, এটা বিএনপির অ্যাবিলিটির উপর। বিএনপি যদি চিন্তা করে যে অন্যায় দমন করতে পারবে, এটা ঠিক যে আগের চেয়ে চিন্তা এগুলো কমছে। এই সরকার এবং বিরোধী দল, আসলে এটা সরকার এবং বিরোধী দল না, এরা একই দল, দুই ভাগে বিভক্ত হয়ে সামনে পিছনে ডানে বামে বসে আছে। এই যে যারা সারা জীবন ভারত বিরোধিতা করে আসলো, এদের প্রধান অস্ত্রই হচ্ছে ভারত বিরোধিতা করা। তারা আজকে ভারত থেকে তেল পরিশোধিত করে বাংলাদেশে আনবে, থেকে রাশিয়া থেকে। বিষয়টা কি দাঁড়ালো? এদের বিএনপির স্লোগান কি? বিএনপির প্রত্যেকটা স্লোগানে, প্রত্যেকটা মিছিলে তাদের একটা স্লোগান থাকে, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা কমন। বিষয়টা কি দাঁড়াইলো? এই রুশ ভারতের তেল ছাড়া এখন চলতেছে না। এইবার দেখবেন এরা বলবে কি, আমরা কি মাগনা কিনছি? মাগনা কিনবা বাবা, পাকিস্তানে যাও, ইরানে যাও, বাংলাদেশে তখন কমিউনিস্ট লীগই হয়ে গেছে গা, কমিউনিস্ট দল হয়ে গেছে গা, কমিউনিস্ট পার্টি হয়ে গেছে গা। মানুষ সব বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, মানে এই সব দলের সাথে একটা কমিউনিস্ট, যার যে দল সাথে কমিউনিস্ট লাগাই নেবেন, একটা করে পার্টি হয়ে গেছে। ইরান থেকে তেল আনলেইতে হয়, ভারতে যেতে হবে কেন? রাশিয়াতে কেন যেতে হবে? বাংলাদেশের বিএনপি এবং জামাতের যে কত দুঃখ রে ভাই। এরা সারা জীবন রুশ ভারতের দালাল বলে মিছিল করে, সারা জীবন ভারত এবং রাশিয়ার বিরোধিতা করে, কিন্তু এদের বড়ই দুর্ভাগ্য যে এর আগে ছিল ভারতের জামাতা এবং রাশিয়ান জামাতা ডক্টর ইউনূস। এরা নাস্তিকের বিরোধিতা করতো, নাস্তিক ইউনূসের ক্ষমতা এনেছিল। আর এক নাস্তিকের বউ নাস্তিক ফরিদা আক্তার উপদেষ্টা হয়েছিল, এবং আরো কয়েকজন নাস্তিক এই উপদেষ্টা পরিষদে ছিল, আমরা জানি। শুধু তাই না, এরা নাস্তিকরে খুব খাপায়, নাস্তিক হয়ে গেছে, বাট নাস্তিক হ্যান তেন কত কথা বলে। ভাই নাস্তিক তো ফাজলেমি না ভাই, যে 100 কোটি টাকার মামলা করছে।
মানে আপনি কাউরে নাস্তিক বললে সে নাস্তিকের ইয়ার কি মনে করেন না? সে লাখে খেলে না, কোটিতে খেলে না। ১০০ কোটি টাকা মূল্য একজন নাস্তিকের। তার জন্য ১০০ কোটি টাকার মামলা করছে মুফতি হারামজাদার বিরুদ্ধে, জামাতি মুফতি এমপির বিরুদ্ধে। বিএনপির নেতা মামলা করেছে আপনারা জেনেছেন। যাই হোক যেটা বলতেছিলাম, ভারত ছাড়া আমি বারবার কি বলেছি? যে এই দেশের মানুষ ব্যর্থ হইলেও ভারতকে দোষ দিতে হবে, সফল হইলেও ভারতের কাছে যেতে হবে। যদি এই দেশে কোনো কারণে আপনি ফেল করেন, সরকারের দেশ চালান, যে কোনো সমস্যা এই দেশে, এমনকি আপনার যদি পেটের থেকে বদবায়ু বেরোয়, সেটা যদি গন্ধ বেশি করে, আপনি ভারতের দোষ দিবেন, বাংলাদেশে এটা মার্কেটে খাওয়ার লোক আছে। শুধু একটা দাবি তারা এখনো করতে পারে নাই, সেটা হলো মসজিদের জুতা চুরির জন্য ভারতকে দায়ী করা লোক আমি এই দেশে খুঁজে পেয়েছি। শুধুমাত্র একটা জিনিসের দাবি করে নাই, যেটা ভারত করেছে, সেটা হলো মাদ্রাসায় বলাৎকার। এই কথাটা ছাড়া বাংলাদেশের যত সমস্যা আছে, আবারও রিপিট করতেছি, বাংলাদেশে মাদ্রাসা পাইকারি বলাৎকারের ব্যাপারটা ছাড়া সব ব্যাপারে এদের দাবি করা শেষ, যেটা ভারত দায়ী। এবং আপনি ভারতকে দায়ী করেন, আপনি মনে করেন সরকার ফেল করছেন, বলবেন ভারত দায়ী। কোনো সমস্যা নেই, মক্কাতে ঠাডা পড়ছে, তাও বলবেন ভারত দায়ী। বাংলাদেশে এটা মার্কেটে খাওয়ার লোক আছে। আপনি বলবেন সমুদ্রের নিচে ভূমিকম্প হয়েছে, ভারত দায়ী, বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই দেশে মানুষ খেয়ে নিবে। যদি বলেন যে বাংলাদেশের মানুষের এই যে হামের টিকা, এই সরকার তো বোকা, শুধু বলতো ভারত দায়ী, ভারত একটা জালে, এটা বললে এই হামের টিকা নিয়ে আর কেউ কথা বলতো না, নিশ্চিত থাকেন। এমনকি ২-৪ জন আওয়ামী লীগের লোক এই কথা বিশ্বাস করতো। আর আওয়ামী লীগের দোষ না দিয়ে যদি ভারতকে দোষ দিত, এটা মার্কেটে খাইতো। কিন্তু এদের শেষ মুহূর্তে এদের গন্তব্যস্থল ভারত। ভারতের একই সাথে ভারতের কপালও ভালো, আবার কপাল খারাপ। কিভাবে? কপাল খারাপ কিভাবে? যে অযোগ্য লোকের সাথে তাদের ফাইট করতে হয়। তার প্রতিদ্বন্দ্বী সব দুর্বল। আবার সৌভাগ্য এই যে সব নির্বোধ এরা প্রতিবেশী পেয়েছে। আপনি খেয়াল করেন, ভারতের যত প্রতিবেশী আছে সবগুলোই দেখবেন ভারতের গালি দেয়। কিন্তু আবার ভারতেরটাই খায়। ভারতের ছাড়া চলে না। অদ্ভুত ব্যাপার। মানে অদ্ভুত ব্যাপার। যে এরা সারাদিন ভারতকে গালি দিবে। উঠতে গালি, বইতে গালি, শুইতে গালি, হাঁটতে গালি, মুততে গালি, বউয়ের লগে হইতে গালি, প্রেমিকার সাথে চলতে গালি, মদের বারে গেলে গালি, মসজিদে গালি। এমনকি প্রস্টিটিউট, ব্রথেলে গেলেও দেখবেন সেখানে ভারতের সমালোচনা। হাসপাতালে বেডে মরতাছে আধা মরণও ভারতের গালি দেয়। খোদ ভারতের হাসপাতালের বেডে শুয়ে থেকে চিকিৎসা নেওয়া অবস্থা এমনকি মাগনা, টাকা না। বলবেন যে আমি কি টাকা ছাড়া চিকিৎসা করেছি? জি না। আমি মাগনা ট্রিটমেন্ট করাইছি। সেই লোকও ভারতের হাসপাতালে বসে ভারত আর হিন্দুরে গালাগালি দিয়েছে। কি বলবো আপনাকে? এই দেশে ভারত বিরোধিতাটা একটা মানসিক রোগ। ওই যে চায়না নাকি ইসলাম ইস এ ডিজিজ বলছে, মেন্টাল ডিজিজ বলছে। এই কথার সাথে আমি একমত না। কিন্তু চায়নার সরকার বলেছে যে ইসলাম ইস এ মেন্টাল ডিজিজ। এটা আমার কথা না। এটা চায়না অফিসিয়ালস সরকারিভাবে এটা বিবৃতি দেওয়া। তো কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে বাংলাদেশে ভারত বিদ্বেষিতা এটা হচ্ছে একটা মেন্টাল ডিজিজ। এটা একটা মেন্টাল ইলনেস। অ্যান্টি ইন্ডিয়ান মেন্টালিটি, এটা হচ্ছে একটা মেন্টাল ইলনেস। তার প্রমাণ হয়ে গেছে। ভারত ছাড়া এর আগে বলত যে টেক্কা ছাড়া কি তেল তুমি নিয়ে আসো আমেরিকা থেকে, আনো তেল। আমেরিকা থেকে মুরগির ডিম আনতে পারো, মুরগি আনতে পারো। আমেরিকা থেকে মুরগির নাড়ি ভুড়ি আনতে পারো। যে এই যে দেখেন বাংলাদেশে কিন্তু জামাত আর বিএনপি মুরগির বিষ্ঠা নিয়ে মারামারি করেছে। নিউজটা পেয়েছেন না? মুরগির গু নিয়ে মারামারি করে এই দেশে। তো এটা আমি ১ম এ এটা ঠাট্টা মনে করার কিছু নাই। কারণ মুরগির নাড়ি ভুড়ি আমেরিকা থেকে আসতেছে। ওই যে সেই গোপন চুক্তিতে জামাত বিরোধী লেখা আছে। এটা আমি বলি নাই, বাংলাদেশের পত্রিকাতে আসছে। তাহলে সেটা তুমি আমেরিকা থেকে যদি নারী ঘুরিয়ে আনতে পারো, তো আমেরিকা থেকে তেল আনো। আজকেও একজন লিখেছে যে ভারতের সাথে সকল সম্পর্ক বাতিল করা উচিত। করে দেখ না বে। ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, তারপরে যে অর্থনৈতিক সম্পর্ক বাদ দিয়ে দেখ না। সারা জীবন ভারত বিরোধিতা করলো। এখন আবার ভারতের কাছে। তারপরে আমাদের বলবে আমরা ভারতের দালাল। এই দেশে ভারত বিরোধিতার জিগির তুলে ক্ষমতায় যাওয়া যাবে। কিন্তু ভারত বিরোধিতা করে ক্ষমতায় আপনি ১ মাসও টিকতে পারবেন না। আমরা দেখেছি ১.৫ সপ্তাহ না যাইতেই বিএনপি পত্রিকায় এসেছে ভারতে যে তেল ভিক্ষা করেছে। এই কথা আসছে। তারেক রহমানের নাম নিয়ে। এই শব্দ তারা ব্যবহার করেছে। পারবে না। আপনি ভারত ছাড়া আপনি টিকতে পারবেন না। টিকতেই পারবেন না, সম্ভবই না। সবচেয়ে মজার বিষয় যে ইরানের জন্যে বাংলাদেশের বামপন্থী, ডানপন্থী, এমনকি খোদ আওয়ামী লীগ খোমেনির পক্ষে, ইরানের পক্ষে এত দালালি করলো, এত সামসামি করলো। জিতেই দিল তারা। মানে আর ফেরেশতা এখন আর আবাবিল পাখি লাগে না। বাংলাদেশের ফেসবুকে ইরানকে জিতে দেওয়া যায়। কোন কিছুই লাগে না। এদের আন্ডা থেকে মানে একেবারে এদের মুরগ থেকে শুরু করে মুরগের আন্ডা পর্যন্ত ক্ষমতায় নাই। সব ধরে, ধরে একটা, একটা করে মেরে ফেলছে। তারপরেও জিতে গেছে ইরান। এই দেশের মানুষ জিতাই দিছে। কারণ এই দেশের ফেসবুক তো খুব শক্তিশালী। এখানে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন। মানে আল্লাহও যদি এখন ইরানকে হারায়, তাও এই দেশের মানুষ মানবে না। যেমন এর আগে একটা পোস্ট দিয়েছিলাম না? যে আল্লাহ যদি ভারতের পক্ষ নেয়, এই বাংলাদেশের মানুষ ভারতের বিরোধিতা করবে। এদের তো খাঁচিলত। আর আল্লাহর বিরোধিতা করবে। এটা বলেছি তো অনেকে রাগ করছে। কথাটার সামারি সারমর্ম বোঝার চেষ্টা করবেন। যে কেন এটা বলছে, সারনজর বোঝার চেষ্টা করবেন। আগে গালাগালি। উদাহরণটা একটু শক্ত হয়ে গেছে। কিন্তু উদাহরণ তো সত্য। এই যে ভারত বিরোধিতা এত করলো, এখন এরা না কয়েকদিন পর, পর বলছে
আমাকে বিএনপির অন্তত 10 জন বলছে একেবারে উপজেলা লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয় কয় যাদের সাথে ভারতের সম্পর্ক নাই তারা কি টিকে থাকতে পারে না? হ্যাঁ, টিকে থাকতে পারে। আপনি বাদ দেন। আপনারা ভারতের সাথে সম্পর্ক বাদ দেন দেখি টিকতে পারেন কিনা ক্ষমতায়। ওই যে শাহবাগের ফালপাড়া এক জিনিস, পল্টন ময়দানে ফালপাড়া এক জিনিস, বাইতুল মোকাররমে ফালপাড়া আরেক জিনিস। আর হাটহাজারিতে চুদুর-বুদুর করা আরেক জিনিস। আর মসজিদের খুতবায় চিৎকার চেঁচামেচি করা আরেক জিনিস। দেশ চালানো এত সস্তা না। ওই শেষে না ভারতে এই যে আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, সেই না নদ খসালি তবে কেন লোক হাসালি লো। সেই ভাতারের ভাত খাইলি মধ্যে থেকে কেন এত চেঁচামেচি করলি? ভাতার মানে এখানে ভারত। ওই ভারতকে ভাতার না মেনে বাংলাদেশের কোন মায়ের পুঁতি জন্ম নেয় নাই যে ক্ষমতায় টিকে থাকবে। তারেক রহমানের দূরের কথা, জামাতের আমিরও ক্ষমতা দিলেও পারবে না। এটা আমরা বলি বলে আমরা খুব খারাপ। আমরা ভালো না। আমরা ভারতের দালাল। এখন ভারতের দালালি কারা করে? আরে ভারতে তো আমরা তো তাও দালালি করি। তোরা তো ভারতের গোলাম। তোরা তো ভারতের গোলাম। ভারত ছাড়া চলতে পারবে? বলেন না ভারতকে ভারতের বাইরে গিয়ে একটু থাকতে। তেল রাশিয়া থেকে আনবে কেন? অন্য দেশ থেকে আনো। কাতার থেকে আনতে বলেন, ইরান থেকে আনতে বলেন। আরো কত দেশ আছে, মুসলিম দেশ আছে। নাহলে চায়নার সাথে এত গাইঠে বিরতি। চায়নার কাছ থেকে একটু কিনে আনতে বলেন। দেখি পারে কিনা। ভারত ছাড়া চলবে না। তারপরেও দেখবেন ভারতের গালি দিতে। এটা বাংলাদেশের মানুষের মানসিক রোগ। আসলে তাদের রোগ, এই রোগটা ২ কারণে। একটা হলো তারা মুসলমান। সেই কারণে এই রোগটা কিছু পেয়েছে। আরেকটা রোগ হইলো এরা হচ্ছে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। এই মুক্তিযুদ্ধে ভারত আমাদের পক্ষে ছিল। বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল। বাংলাদেশ সৃষ্টির পক্ষে ছিল। ১ কোটির উপর শরণার্থীকে জায়গা দিয়েছিল। বাংলাদেশের লোকদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। এটাই হলো তাদের ক্ষোভ। অর্থাৎ মুক্তিযুদ্ধের জন্য ভারত বিরোধিতা। আর কোন কারণই নেই। কোন কারণই নেই। কিন্তু যখনই ঠেলায় মানে ভারত একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী। এইজন্য পয়সা গেছে। ভারত যদি একটু মানে নিরীহ না হয়ে পাকিস্তানের অর্ধেক বদমাইশ হইতো, বাংলাদেশের অর্ধেক বদমাইশ হইতো, তাইলে বাংলাদেশের কপালে যে কি আছিল সেটা এইবারই দেখতে পারতেন। এই শেখ হাসিনার ওই যে একটা দেখলাম যে তেল শোধনাগার রিজার্ভের ট্যাঙ্কি কোথায় কি রাখছে ২ বছর ধরে ফেলে রাখছে, ব্যবহার করে না। তো শেখ হাসিনার তৈরি করা তেলের পাইপ ব্যবহার করো কেন? এটা না বলছে যে এটা নাকি তেল পাচার করবে এই দেশে ভারতে। এখন কি হচ্ছে? আসলে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতার জজবা কাজে লাগিয়ে তারা ক্ষমতায় গিয়েছে বা ক্ষমতা দখল করেছে। এছাড়া এরা কেউই ভারত বিরোধী না। আপনি কবে আপনার বইয়ের চাদরটা ভারতের আমার ধারণা না। ভূঁইয়া সাহেব আছে তারও চাদর ভারতের আমার মনে হয় না। বিছানার চাদর তাদের না। কিন্তু আমরা রিজভী সাহেবের বইয়ের কাপড়-চোপড় আমরা ভারতের দেখেছি। এই হচ্ছে ভারত বিরোধী। উপরে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা হচ্ছে একটা 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 সাধারণ মানুষকে চুতিয়া বানানোর জন্য এটা করেছে। চুতিয়া মানে খারাপ কিছু না, বোকা বানানো। বোকা বানানোর জন্য এটা চুতিয়া শব্দ আমি খারাপ অর্থে ব্যবহার করি নাই। বোকা বানানোর জন্য এটা করেছে। এবং এটা ভবিষ্যতেও চলবে। বাংলাদেশে এটা খুব খাবে। বাংলাদেশে বাংলাদেশে জি, আমার ভাবির পোলার বাপ নাকি ভারতে চিকিৎসা নিতে গেছে। কয়দিন পরে বলব কি টাকা ছাড়া গেছি। এটা বলবে। তখন বলব টাকা দিয়ে তুমি থাইল্যান্ডে যাও, সিঙ্গাপুরে যাও, মালদ্বীপে যাও, পাকিস্তানে যাও। পাকিস্তানে ফ্রি বলে দেই। পাকিস্তানে ফ্রি চিকিৎসা করে এক হাসপাতাল। আমি চাইলে কেউ যান সেখানে ফ্রি দিলেও যাবে না। পাকিস্তানে একটা হাসপাতাল আছে ফ্রি ক্যান্সারের চিকিৎসা করে। সেখানে আর বিমান ভাড়া দিলেও যাবে না। কিন্তু ৳১,০০,০০০ দিয়ে ভিসা করে ভারতে যাবে। আবার ভারতে গিয়ে বলবে কি জানেন? ভারতের না হিন্দু গন্ধ করে। কিন্তু সিঙ্গাপুরে গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না। আমেরিকায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, অস্ট্রেলিয়ায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, জাপানে গিয়ে বৌদ্ধ গন্ধ পায় না, চীনে গিয়ে বৌদ্ধ গন্ধ পায় না। কিন্তু ভারতে গেলে হিন্দু গন্ধ করে। এটা মূর্খরা যেমন বলেছে, মাস্টার ডিগ্রি লোকজন আমার সামনে বলেছে। কারণ আমি তাদের সাথে ছিলাম। আমার সাথে কারণ মেডিকেল ট্যুরিজম আমার ব্যবসার অংশ। তো এগুলো আমার জানা আছে যে কারা কি ভাষায় কথা বলে। আর ভাই কার কথা কি বলবো? বললাম তো যে কতবার বলবো, মাগনা চিকিৎসা করে এনেছি ভারত থেকে। মাগনা মানে ফ্রি অফ কস্ট। কোন জায়গায় রেলের টিকিটও দেয়। তারপরে বলছে কি যে ভারত খুব খারাপ দেশ। এটা আমাদের আসলে রোগ। শেষ মুহূর্তে ভারতের কাছে যেতে হবে। ভারত ছাড়া এই দেশের বিএনপি তো দূরের কথা, জামাতও টিকতে পারবে না। তার প্রমাণ এবার হয়ে গেছে। জি, ধন্যবাদ। যাদের ব্যর্থতার কারণে ৫ আগস্ট ঘটেছে তারা হয়তো ভবিষ্যতে আর দায়িত্ব পাবেন না, নতুনরা দায়িত্ব পাবেন এবং আমি বিশ্বাস করি সেটাই সঠিক হতে যাচ্ছে। কারণ আসলে অতীতের মতো তো আর এই দলটা চলতে পারবে না। তো এখন কিছুটা হয়তো প্রচারণা হচ্ছে। আমরা অনেকেই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার হয়েছে সেগুলা জবাব দিচ্ছি। আমি তো অবশ্যই অনেক কিছু জবাব দিব এবং আপনারা যদি সাথে থাকেন এই ইউটিউবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতটাকে যদি শক্তিশালী করতে পারি ব্যক্তিগতভাবে, এটা আমার একটা তৃপ্তির বিষয় থাকবে। যাই হোক, সেটা তো আমি করব, দেখা যাক কি করা যায়। কিন্তু আমরা ওই আলোচনাটাই আমরা আবার চিন্তা করে দেখেন, ওই আওয়ামী লীগ ফিরবে না এইটা কেন মিথ্যা? আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে অনেকবার আগে নিষিদ্ধ করা হয়েছিল, ইয়াহিয়া খান ইত্যাদি ইত্যাদি। সেগুলা কিন্তু আমরা জানি, আমরা ইতিহাসে কিন্তু যাচ্ছি না।
আমরা যেটা দেখতে চাই যে আওয়ামী লীগের শক্তিটা কোথায়। আওয়ামী লীগের শক্তি হলো আওয়ামী লীগ যেই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষ করে একেবারে বঙ্গবন্ধু একেবারে 1949 সাল থেকে, অর্থাৎ আওয়ামী লীগ গঠনের, আওয়ামী মুসলিম লীগ হিসাবে গঠনের পর থেকে যেভাবে, যেই বিশ্বাসের উপর তিনি একনিষ্ঠ ছিলেন, যেটাতে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ভাসানী থাকতে পারেনি। আপনি দেখবেন 1949 সাল থেকে একেবারে বঙ্গবন্ধুকে মেরে ফেলা পর্যন্ত, 1975-এর আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু মানুষের শক্তিতে বিশ্বাস করেছেন। বঙ্গবন্ধু অধিকারহীন মানুষের শক্তিতে বিশ্বাস করেছেন, এবং এই বিশ্বাস কার্যকরের জন্য উনি একটা সার্বজনীন আদর্শকে উনি গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর এই উত্তরণটা কিন্তু কেউ জানে, মানে অনেক অধ্যয়ন না করলে কিন্তু জানা যাবে না। বঙ্গবন্ধু কিন্তু মুসলিম লীগের রাজনীতি, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি দিয়েই তিনি কিন্তু রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, এবং শৈশবে কৈশোরে উনি হিন্দু সাম্প্রদায়িকতা দেখেছেন, অর্থাৎ হিন্দুদের সাম্প্রদায়িক দৌরাত্ম্য দেখেছেন। সেখান থেকে উনি ইসলামিক এবং মুসলিম লীগের যে সাম্প্রদায়িক দৌরাত্ম্য, অর্থাৎ সাম্প্রদায়িকতা, সেই দিকে আকৃষ্ট হয়েছেন। এইভাবে কিন্তু উনি রাজনীতি শুরু করেন। সেখান থেকে যেতে 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 তিনি কিন্তু বাংলাদেশকে উনি উত্তরণ ঘটিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত, এবং স্বাধীন বাংলাদেশে উনি 1972 সালের সংবিধানে যেই মূলনীতি উনি দিয়েছেন সেটা ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, অর্থাৎ দুটো আধুনিক জিনিস। তিনি কিন্তু এই শক্তিটা কিন্তু বঙ্গবন্ধু একে 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 কিন্তু অর্জন করেছেন। এবং বাকশাল নিয়ে আমরা যদি ভবিষ্যতে কখনো কথা বলি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ব্যাপারে যথেষ্ট উনি জানেন, উনি বলবেন যে সবকিছু কিন্তু বঙ্গবন্ধুর প্রগতিশীলতা এবং আধুনিকতা এবং গণতান্ত্রিক মনোভাব, এই ভাবনাগুলো কিন্তু বঙ্গবন্ধুকে আপনার তার জীবনের সাফল্য, অর্থাৎ একটা রাষ্ট্র গঠনের সাফল্য কিন্তু দিয়েছিল, যেটা বাংলাদেশে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখি না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই বঙ্গবন্ধুর দল বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, সেই আদর্শটা কিন্তু ধরে রেখেছেন। অর্থাৎ বাংলাদেশে আপনি যদি দেখেন কাগজে কলমে একটা মাত্র দল আছে, যেটা একটা মাত্র দল বলতে আমি প্রথম 4টা দল যেগুলোর জনসমর্থনের দিক থেকে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টার মধ্যে কারো কিন্তু ধর্মনিরপেক্ষতা নাই কাগজে কলমে। অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার যে মূল ভিত্তি, এটা কি শুধু আওয়ামী লীগের আছে। অর্থাৎ আওয়ামী লীগই একমাত্র ভবিষ্যৎমুখী, ইতিহাসমুখী দল, এবং যারা কাগজে কলমে হলো ইতিহাসের শক্তিটাকে সাথে রেখেছে। এই শক্তি সাথে থাকাতে দেখেন, এবং আপনি নিশ্চিত থাকেন যিনি আজকে শুনছেন, এই শক্তিটা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু হারিয়ে যেত। যেইভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ শত্রু পরিবেষ্টিত, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, যারা অর্থাৎ পাকিস্তান চেয়েছিল কোনো না কোনো ফরম্যাটে, পাকিস্তানি ভাবধারা, পাকিস্তানি সংস্কৃতি, পাকিস্তানি রাজনীতি, সেনাবাহিনী নির্ভর রাজনীতি, এগুলা যাদের মনে এখনো আছে, তারা কিন্তু এই আওয়ামী লীগের কিন্তু শত্রু। অর্থাৎ একটা দেশের মধ্যে প্রায় অর্ধেক মানুষ এই দলটার শত্রু হওয়া সত্ত্বেও দলটা টিকে গেছে, কিন্তু তার যে আধুনিক যে গণতান্ত্রিক চেতনা, যে ধর্মনিরপেক্ষতা, যেটা শেখ হাসিনা রক্ষা করে গেছেন শত কষ্ট করেও, সেইটা। ফলে আওয়ামী লীগ 75 সালে, অনেকে মনে হবে যে আওয়ামী লীগ বোধহয় আজকে সবচেয়ে বড় বিপদ আছে, না, আওয়ামী লীগ 75 সালে সবচেয়ে বড় বিপদে ছিল। বড় বিপদে কিভাবে ছিল? আওয়ামী লীগকে যারা 75 সালে রক্ষা করতে পারত, আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতারা, দেখা গেছে যে তারা কিন্তু অনেকটা ব্যক্তিগত দ্বন্দ্ব ইত্যাদিতে জড়িয়ে গেছেন, এবং শেখ হাসিনা, শেখ রেহানা ইনারা রাজনীতি করবেন কিনা এটার কোনো গ্যারান্টি ছিল না। পরবর্তীতে শেখ হাসিনা এসে কিন্তু দলটাকে বাঁচিয়েছেন। এই গ্যারান্টি কিন্তু 75 সালে ছিল না। শেখ হাসিনা তো আসছেন আরো কয়েক বছর পরে বাংলাদেশে। আজকে কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ওই বঙ্গবন্ধুর মতো কিন্তু 2024 সালে তারা মেরে ফেলতে পারেনি।
এটা আওয়ামী লীগের জন্য একটা বড় সৌভাগ্য। যদি শেখ হাসিনাকে আবার মেরেও ফেলতে পারতো, যেমন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, তারা কিন্তু আবার মায়ের গত 30-40 বছরের রাজনীতি দেখে দেখে বড় হয়েছেন। তারা দেখেছেন মা কি করেছে না করেছে, কিংবা শেখ রেহানা বা তাদের ছেলে মেয়েরা। এই যে তাদের যে একটা দেখা, তাদের যে এটার তারা চাইলে না চাইলেও যে এই শেখ হাসিনার সাধনার কষ্টের যে একটা অংশগ্রহণ, তারা যে একটা অংশ পরিণত হয়েছেন, সেইটা কিন্তু 1975 সালে কিন্তু ছিল না। বঙ্গবন্ধু শেষ, বঙ্গমাতাকে মেরে ফেলেছিল, উনি হলে হয়তো হতে পারতেন। একমাত্র বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করার সক্ষমতা ছিল রাজনৈতিক মাঠে 1975 সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের। হ্যাঁ, আমি অবশ্য আওয়ামী লীগের যেসব নেতারা, বিশেষ করে তাজউদ্দিন সাহেবের স্ত্রী, যারা আওয়ামী লীগকে ওই সময় লিড করেছেন, বিভিন্ন তাদের অবদানকে আমি খাটো করে দেখছি না, কিন্তু কথা হলো যে শেখ হাসিনাকে এসে কিন্তু দলের ঐক্য রক্ষা করতে হয়েছিল। সেটা কিন্তু আবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের পক্ষে সম্ভব হতো, এবং সেটা হলে হয়তো আওয়ামী লীগ কে 21-20 বছর ক্ষমতার জন্য ওয়েট করতে হতো না তখন। কিন্তু বঙ্গমাতাকেও কিন্তু স্বাধীনতা বিরোধী সেই মৌলবাদী জঙ্গি চক্র, ফারুক, রশিদ, যারা যারা ফ্রন্টলাইন ফাইটার, তারা কিন্তু খুন করে ফেলেছে। সেই অনুযায়ী দেখুন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এদেরকে নিষিদ্ধ করছে, এটা বাদ দেন, কিন্তু আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য বর্তমানে বঙ্গবন্ধু পরিবারের কতগুলো আপনার সদস্য জীবিত রয়েছে, এবং যারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনোভাবে এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন। শেখ হাসিনা জীবিত আছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। শেখ রেহানা জীবিত আছেন, জয় জীবিত আছেন, পুতুল জীবিত আছেন, ববি উনি জীবিত আছেন। অন্তত এরা তো সবাই বাংলাদেশের রাজনীতির মধ্যে তাদের তাদের বড় বড় হয়েছে, এবং রাজনীতি চর্চা হয়েছে তাদের দ্বারা। ফলে আওয়ামী লীগের যে ঐক্য, সেটা কিন্তু এদের কেউ না কেউ রক্ষা করবে। শেখ হাসিনা মৃত্যুর পর শেখ রেহানা করবেন, শেখ রেহানা না করলে জয় করবেন, জয়ের পর আরো চলে আসবে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যেটা এই দরকার ছিল, যে কোনোভাবে দলে কোনো ধরনের কোনো পক্ষ এই দলটাকে ভাঙতে পারবে না, তার জন্য যে বঙ্গবন্ধুর রক্তের একজন উত্তরাধিকার দরকার ছিল, সেটা রয়ে গেছে। এইটা কিন্তু 75 সালে সেইভাবে ছিল না। কারণ হলো যে শেখ রেহানা, শেখ হাসিনা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন, এবং তারা 5-6 বছর বাংলাদেশে ফিরতেই পারেননি বঙ্গবন্ধুকে হত্যা করার পর। সেই অবস্থা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে নাই। আর বিএনপি, জামাত, এদের সাথে এরা আওয়ামী লীগকে কোনোভাবেই এরা দমিয়ে রাখতে পারে না। কেন জানেন? সেইটা পারে না। কিন্তু আজকে আপনার কেন মনে হচ্ছে যে জামাত বা বিএনপি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেটা টেকসই করতে হবে? এটা মনে হচ্ছে কারণ বাংলাদেশের সমাজ আমরা যেটা তৈরি করতে পারিনি, এই সমাজের একেবারে অনেকগুলো আপনার যে একটা সমাজের যে ধরনের স্তম্ভ থাকে, আপনি মনে করেন যে একটা বুদ্ধিজীবী শ্রেণী থাকে, বা সংবাদপত্র থাকে, বা মিডিয়া, সেগুলা কোনোটাই কিন্তু আজকে বাংলাদেশে কাজ করছে না। যেমন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিন্তু এগুলো সব কাজ করত। আপনার কোনো কিছু হলে কিন্তু এরা সব দিক থেকে হই হই রব তুলতো, এবং বেশিরভাগ কিন্তু অপপ্রচার করতো, এবং সবাই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী ভূমিকাই কিন্তু পালন করত। এটাই যদি পালন না করতো, তাহলে কিন্তু আমরা ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা কিন্তু মিডিয়া দেখতে পেতাম। আমরা কিন্তু কোনো মিডিয়া দেখি না, আমরা কিন্তু কোনো বুদ্ধিজীবী বাংলাদেশে দেখি না, যারা সবকিছু জেনেও, যারা জুলাইয়ের এই জঙ্গি উত্থান জেনেও জঙ্গি উত্থান বলতে চায় না, যারা কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ বাংলাদেশে এখন আর করে না। আপনার এই অবস্থায় এটা স্বাভাবিক যে বাংলাদেশের সাধারণ মানুষের মনে হতে পারে যে না, আওয়ামী লীগ বোধহয় বড় একটা বিপদে পড়েছে। আওয়ামী লীগ একটা বড়, আপনার বলবো যে একটা শিক্ষণকাল এখন তার চলতেছে। এটা বিপদ নয়, এটা আওয়ামী লীগের জন্য এইটা একটা বড় ধরনের আল্লাহর নেয়ামত বলতে হবে। কারণ হলো যেই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আপনার বিশেষ করে 2024 পর্যন্ত, যেখানে শুধু
পাওয়ার জন্য মানুষ আসতো। সাকিব আল হাসান, যারা আসলে রাজনীতিতে এসে বড় কিছু, বড় না আসলে তো এই ছেলে আরো এখন খেলতে পারতো লিটনদের সাথে গিয়ে বিভিন্ন জায়গায়, তাই না? কিন্তু লোভের কারণে সে এসেছে রাজনীতিতে। এই যে লোভী মানুষগুলো এসেছে, আবার এখন বিপদ, এখন আবার খেলায় চলে যাচ্ছে। এই যে একটা জিনিস, এই যে রাজনীতিটা যে শুধু লোভের জিনিস না, শুধু ক্ষমতাটা পরিচালনা করা নয়, ক্ষমতা সুসংহত করার জন্য কিভাবে আদর্শকে বাস্তবায়িত করতে হয় সেটা শেখার একটা সময় এসেছে। এখন দেখেন, আওয়ামী লীগ যে জামাতকে যদি গত 14-16 বছরে জামাতকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ ধরে রাখতে পারতো? পারতো না। কেন পারতো না? কারণ হলো আওয়ামী লীগের সেই গণতান্ত্রিক চর্চা। আওয়ামী লীগ একটা 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 ভিখারি বুদ্ধিজীবীও যদি রাস্তায় কথা বলতো সেটাকে মূল্য দিত। একটা তৃতীয় শ্রেণীর সংবাদপত্র যদি, যেমন আমরা হিরো আলমকে নিয়ে কত কি হয়েছে দেখেছি, সবগুলোকে কিন্তু আওয়ামী লীগ গণতান্ত্রিক মানসিকতা নিয়ে সম্মান জানিয়েছে। অতটুকুন সম্মান জানিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা যায় না, যেটা আওয়ামী লীগ সর্বশেষ করেও পারেনি। কিন্তু সময়ের বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল কিন্তু জামাতকে নিষিদ্ধ করে রাখা, কিন্তু আওয়ামী লীগ তার গণতান্ত্রিক মানসিকতার জন্য পারেনি। পরবর্তীতে কি হয়েছে আমরা দেখেছি, ইউনূস যেটা জামাতের শাসন ছিল, আর বর্তমানে বিএনপি যেটা বিএনপির শাসন, এদের শাসন আমলে কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই মুহূর্তে তারা মনে করছে যে সেটা তারা করতে পেরেছে এবং এটা বোধহয় টেকসই হবে। এর কারণ হলো যে বাংলাদেশের যে প্রথম কথা হলো যে কেউ তো কোনো কিছু বলছেও না, আর দ্বিতীয় কথা হলো যে কোনো গণতান্ত্রিক মানসিকতাটাকে আপনার এই বিএনপি বা জামাতের সম্মান দেখানোর কোনো দায়বদ্ধতা তাদের কিন্তু নাই। সত্যিকার অর্থে আমরা যদি শুধু এতটুকুন যদি আমরা বুঝতে পারি এবং আমরা আমাদের কূটনীতিতে বোঝাতে পারি যে এই দলগুলো সত্যিকার অর্থে গণতান্ত্রিক মানসিকতার দল নয়, গণতান্ত্রিক মানসিকতার দল নয় বলে তারা বাংলাদেশের 50% মানুষের, 60% বলতে পারেন, 40% যাই বলুন না কেন, এই যে তাদের প্রতিনিধিত্ব করে, যেই দল মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যেই দল বাংলাদেশের একেবারে সুদীর্ঘতম ইতিহাস, সংগ্রামের ইতিহাস, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ইতিহাস, সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দাঁড়ানোর ইতিহাস, সেই দলকে নিষিদ্ধ করা, এইটা হলো যে আপনার গণতান্ত্রিক মানসিকতা থাকলে পারা যায় না। এই গণতান্ত্রিক মানসিকতা না থাকা বিএনপির যেমন একটা শক্তি, আবার আমরা যখন আওয়ামী লীগ আবার ফিরে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পুনরায় গ্রহণ করব, তখন কিন্তু আমাদের এই সব ধরনের আপনার স্বাধীনতা বিরোধী দলগুলোকে, এমনকি চাইলে বিএনপিকেও আপনার নিষিদ্ধ করে এবং টেকসই করা সম্ভব। কেন সম্ভব জানেন? সম্ভব হলো যে আপনি দেখেন এই জামাত এবং বিএনপি জাতীয় যেই দলগুলো, এগুলো কিন্তু রাজনীতিতে কোথাও কিন্তু আপনার পৃথিবীর কোনো রাষ্ট্রে কিন্তু সেই রকম কোনো ধরনের সাফল্য এরা পায় না। সাফল্য পেলেও তাদের রাষ্ট্রে আপনার ইয়েটা প্রতিষ্ঠিত হয় না, কি বলে, গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয় না। আপনি পাকিস্তানে দেখেন, পাকিস্তান বিএনপির যে দলটা, বিএনপিকে আপনি পাকিস্তানের মুসলিম লীগের সাথে তুলনা করতে পারেন, কিংবা জুলফিকার আলী ভুট্টোর যে রেখে যাওয়া দল তার সাথে তুলনা করতে পারেন। আবার জামাতের তো পাকিস্তানে অনেক অনেক ধরনের আপনার জামাতি আছে, তাই না? এই দলগুলা থাকাতে কি পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে? আপনার গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে? আপনারা চিন্তা করে দেখেন, প্রতিষ্ঠিত হয়নি। যেমন আপনারা সবাই তো ওই ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই পোস্টটা দেখেছেন, যে উনি লিখেছে যে আমি কার কথা শুনলাম, কার পরামর্শে সিজফায়ারে রাজি হলাম, যে একেবারে খুব শ্রদ্ধা ভরে লিখেছে যে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির বা মুনিম, যাই হোক। চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে যখন এইভাবে লেখে, যে আসলে এই কথা লেখার মানে হলো কি, যে এটা তো মূলত আসিম মুনিরেরই বিষয়, তাই না? এটা কিন্তু ওই শাহবাজ শরীফের বিষয় না। শাহবাজ শরীফকে রাখা হয়েছে সেটা তাদের মানে একটা গণতান্ত্রিক চেহারা দেখানোর জন্য। অর্থাৎ যেই দেশের এটা খুবই সিগনিফিক্যান্ট, যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ওদেরকে একসাথে সম্বোধন করেছেন, ইরানিয়ানরাও তাই করেছে তাদের চিঠি কাগজে, তারা যেটা পাবলিশ করেছে, যে শাহবাজ শরীফ আসিম মুনিরই ওখানে আসলে মূলত প্রধান। যে দেশে সেনাবাহিনী প্রধান হইল প্রধান,
সেখানে রাজনৈতিক প্রধানমন্ত্রী কোনো মানে তার কোনো আসলে মান মর্যাদা নেই। এইভাবে লিখলে কি আর আসলে একটা প্রধানমন্ত্রীর মান মর্যাদা থাকে? সেই দেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। কারণ হলো তারা ইসলামিক রিপাবলিক। ইসলামিক রিপাবলিকে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। ফলে দেখবেন এই দলগুলোর উত্থান পতন আছে। এই তারপরও পাকিস্তান যেহেতু ইসলামিক প্রজাতন্ত্র সেখানে টিকে আছে, কিন্তু বিএনপি কি বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র বানাতে পারবে? বা জামাত কি বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র বানাতে পারবে? যদি তারা বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র তৈরি করতে পারে, তখন হয়তো আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে সেটাকে আপনার দীর্ঘমেয়াদী করতেও পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা যতটুকু দেখেছি, বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িকতার এত বিস্তৃতি সত্ত্বেও আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে বাংলাদেশকে অত সহজে কিন্তু একটা সাম্প্রদায়িক আপনার ইসলামিক জঙ্গি রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে না। অর্থাৎ পাকিস্তানের মতো রাষ্ট্রে সম্ভব হবে না। সম্ভব হবে না। আপনারা হয়তো মনে করছেন যে আমি রাজনৈতিক বুলি কপচাচ্ছি, না, আসলে কপচাচ্ছি তা নয়। সম্ভব কেন হবে না জানেন? সম্ভব হবে না এটার মূল কারণ এই নয় যে বাংলাদেশের মানুষ এটা চায় না। বাংলাদেশের মানুষ ওইটাই চায়, অনেক বড় একটা অংশ, কিন্তু হবে না এই জন্য যে পাকিস্তানের পৃথিবীর মাটিতে দুরবস্থা দেখে। এই পাকিস্তান রাষ্ট্রটা এক সময়, বিশেষ করে 1960-এর দশকে বা 50-এর দশকে এশিয়ার একটা মোটামুটি বড় শক্তি এবং অর্থনৈতিক রাষ্ট্র ছিল, অর্থনৈতিক শক্তি বলা যায় এশিয়ার মধ্যে। সেইটা পড়তে 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 তার যে অর্থনৈতিক ব্যর্থতা বর্তমানে, বিশেষ করে গত 5-10 বছর, বিশেষ করে ইসলামিক মৌলবাদ, জঙ্গিবাদ এবং ইসলামিক রাষ্ট্র কায়েমের ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটার কারণে এই বিএনপি জামাত বাংলাদেশে তাদের যেই পরিমাণ আপনার প্রভাব বিস্তার করা দরকার ছিল, যে পরিমাণ শক্তি নিয়ে তাদের বাংলাদেশের মানুষের উপর বা বাংলাদেশ রাষ্ট্রের উপর আপনার গেড়ে বসার দরকার ছিল, সেই শক্তিটা তারা অর্জন করতে পারেনি। এবং তাদেরকে এই শক্তিটা দিতে পারত একমাত্র পাকিস্তান। কিন্তু ইনহেরেন্টলি পাকিস্তান যেহেতু ইসলামিক জঙ্গিবাদের পক্ষে চলে গেছে, পাকিস্তানের সেই শক্তিটা নাই। এবং এখানেই সবচেয়ে বড় বিপদ হতে পারতো আওয়ামী লীগের, পাকিস্তানের যদি সেই অর্থনৈতিক প্রভাব যদি তৈরি হতো বাংলাদেশে। কিন্তু পাকিস্তানের সেই ধরনের কোনো শক্তি নেই। সে বুদ্ধি দিতে পারে, কিছু টাকা পয়সা খরচ করতে পারে, এখানে তাদের যে আইএসআই যে তাদের যেসব গোয়েন্দা সংস্থা বা এগুলো আছে, তাদেরকে দিয়ে অনেকে কিছু প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান রাষ্ট্র হিসেবে পর্যদস্ত হওয়াই হলো আমাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয়। এবং ফলে বিএনপি জামাত দেখেন, এটা খুব ন্যাচারাল। আপনি দেখেন এত কিছুর পরেও কিন্তু তারেক রহমানকে কিন্তু ভারতের সাথে সমঝোতা করেই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় চড়তে হয়েছে, পাকিস্তানের সাথে নয়। বরঞ্চ মনে হচ্ছে পাকিস্তানের সাথে কিছু ডিস্টেন্সই ক্রিয়েট করেছেন তারেক রহমান। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে আওয়ামী লীগকে যে দমন করে এই 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 বিএনপি জামাত এটা রাখতে পারবে না। কারণ হলো তাদের রাজনৈতিক যথেষ্ট জনসমর্থন থাকা সত্ত্বেও রাজনৈতিক শক্তিটা তাদের টেকসই না। এই জন্য টেকসই না যে বিএনপি এবং জামাতের পক্ষে একমাত্র আপনার জঙ্গি মৌলবাদ ছাড়া কোনো চিরন্তন কোনো আদর্শ কিন্তু তাদের সঙ্গী হয়নি। না হওয়াতে যেটা হয়েছে আরেকটা, যেটা বিএনপিকে ভালো করে বুঝতে হবে, যে তারা 1991 থেকে 96, 2001 থেকে 6 এবং বর্তমানে 1-2 মাস সরকার চালিয়েছে, তারা কিন্তু বাংলাদেশের কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন করতে পারেনি। বাংলাদেশের যেসব সমস্যা সেগুলোর কোনোটা সমাধান করতে পারেনি। বাংলাদেশের কোনো বড় ক্রাইসিস ম্যানেজমেন্ট করার পর্যন্ত তাদের কোনো অভিজ্ঞতা নেই। ফলে এই দলের আপনার সক্ষমতা অত্যন্ত সীমিত। এবং বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এটাও কিন্তু একটা ভয় এবং প্রতিহিংসা, এই দুটোরই কিন্তু আপনার প্রতিফলন। এটা কোনো রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন নয়। বিএনপিও জানে তার রাজনৈতিক বিশ্বাস এখানে মানুষের জনসমর্থন থাকলেও ঠিক, তার কিন্তু নৌকা নাই, কম্পাস নাই। নৌকা বলতে বলছি সভ্যতার নৌকা, ইতিহাসের নৌকাটা তার হাতে নেই, সভ্যতার কম্পাসটা তার কাছে নেই। বরঞ্চ এই দিক থেকে দেখতে গেলে, আদর্শিক দিক থেকে জামাত কিন্তু বিএনপির চেয়ে শক্তিশালী। এবং জামাতের অবস্থা তো আমরা দেখেছি, ইউনূস সহ কিন্তু
এই জামাতকে তারা 5-6 বছর তো ক্ষমতায় থাকার আশা নিয়ে ইউনূস এসেছিল, সেটা কিন্তু পারেনি, কারণ দেখেছে পরিস্থিতিটা। আবার ভাববেন না যে ইউনূস বোধহয় জনমতকে ভালোবেসে বা জনমতের প্রতি শ্রদ্ধা দেখে সরে গেছে, না সেটা না। ইউনূস সরে গেছে কিন্তু ওই যে বাংলাদেশের অর্থনীতি সে রক্ষা করতে পারছে না। যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি এখনো অব্যাহত আছে, এবং তারেক রহমান যতদিন শাসন করবেন, উনি যেহেতু ওনার রাজনীতি পরিবর্তন করেননি, উনি যেহেতু ওনার চিন্তা ভাবনা পরিবর্তন করেননি, ফলে এই বাংলাদেশে একে তো বিদেশি কোনো বিনিয়োগও হবে না, আর বর্তমান বিশ্ব জটিল পরিস্থিতিতে বিনিয়োগের কোনো সম্ভাবনাই নাই, অভ্যন্তরীণ বিনিয়োগের কোনো সম্ভাবনা নাই। বিনিয়োগ নাই মানে চাকরি বাকরি নাই, প্রতিদিন মানুষ চাকরি হারাবে, প্রতিদিন ভিক্ষুকের সংখ্যা বাড়বে, প্রতিদিন আপনার বিদেশি লেনদেন বেশি করতে হবে, ধীরে ধীরে আপনার দ্রব্যমূল্য স্ফীতি, যেটা বলে মূল্যস্ফীতি, ইনফ্লেশন, সেটা বেড়ে যাবে। এবং এক সময় এমন অবস্থায় আসবে, তারেক রহমান যদি কয়েক বছর সরকার চালান, দেখবেন যে যেই সেনাবাহিনী জঙ্গিদের সাথে গেছে 2024 সালে, এই সেনাবাহিনী আর বেতন তুলতে পারছে না, সরকারি কর্মচারীদের বেতন নেওয়ার মতো পয়সা থাকবে না। বাংলাদেশের বিদেশি দূতাবাস অনেকগুলা তারেক রহমান বন্ধ করে দিবেন, বিএনপি আগেও বন্ধ করে দিয়েছে, আরো চাইবারে এই আগামী কয়েক বছরে 2-4টা দূতাবাস বন্ধ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই জিনিসগুলো আপনারা যারা ভাবছেন যে আওয়ামী লীগ বোধহয় বেশ ভালো বিপদে আছে, তারা কিন্তু এই জিনিসগুলো ভেবে দেখছেন না। তারা এখনো যেহেতু শেখ হাসিনা রেখে যাওয়া টাকা পয়সা ইউনূস ধ্বংস করেও কিছু অবশিষ্ট আছে, যেটা দিয়ে এখন তারেক রহমান চালাচ্ছেন। শেখ হাসিনা তো শুধু নগদ টাকা রেখে যাননি, রাস্তাঘাট, বিদ্যুৎ, কল কারখানা, কত কি রেখে গেছেন, পুরো ইনফ্রাস্ট্রাকচার রেখে গেছেন না? সেগুলো তো এখনো, এগুলো সবগুলোতে তো মরিচা পড়ে নাই, সবগুলো ভেঙে যায় নাই। এগুলোর উপর নির্ভর করে কিন্তু তারেক রহমান চলছে, এবং তারা সংসদে কি করছেন আপনারা জানেন। আমার উদ্দেশ্য কিন্তু ওইটাই বলা যে আওয়ামী লীগ যে ফিরে আসবে না, আপনারা যারা সন্দেহ করেন, তারা কিন্তু গভীরতায় কিন্তু যান না, বুঝছেন? গভীরতায় গেলে আপনারা দেখতেন যে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের ভবিষ্যৎটা অপেক্ষা করে আছে। কিভাবে আওয়ামী লীগ, কেন তারেক রহমানের সরকার পড়ে যাবে? যে কারণে জামাত পড়ে গেছে, ইউনূস, অর্থাৎ অর্থনীতি তার ভঙ্গুর অবস্থা। এই অর্থনৈতিক শক্তি, টাকা পয়সা দিতে পারত পৃথিবীতে একমাত্র রাষ্ট্র দিতে পারত বা দিত আন্তরিকভাবে, সেটা ছিল পাকিস্তান। সেই পাকিস্তানের তো ভিক্ষা করে চলতে হয় পৃথিবীর কাছ থেকে। এই অবস্থায় তারেক রহমানকে এখন ভারত যতটুকু সহযোগিতা করছে, এটার উপর তাকে টিকে থাকতে হচ্ছে। এই অবস্থায় আপনারা কেন ধরে রাখছেন যে আওয়ামী লীগ ফিরবে না? আওয়ামী লীগ শুধু ফিরবে না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আপনার কান্নাকাটি করে নিয়ে আসবে, শেখ হাসিনাকে নিয়ে আসবে। এর কারণ হলো, মানুষ যতটাই আপনার মৌলবাদ দ্বারা আক্রান্ত হোক না কেন, একদম আপনার পেটের ক্ষুধা কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার কোনো মৌলবাদ রক্ষা করতে পারে না। তখন কিন্তু মানুষ বুঝবে যে আসলে ওই শেখ হাসিনাই তো আমাদের কথা ভাবতো, এবং শেখ হাসিনা যে নীতিতে দেশ চালাতো, সেই নীতিতেই তো কেবল এই বাংলাদেশটার উন্নতি হয়। সেইটা ভাবতে বেশি দেরি লাগবে না। এইভাবে যখন শেখ হাসিনা ফিরে আসবেন, তখন যদি আওয়ামী লীগ চায়, বিএনপিকেও নিষেধ করে রাখতে পারবে, এবং জামাতকেও নিষেধ করে দিতে পারবে, এবং সেটা টেকসই হবে। কেন হবে জানেন? এটা হবে যে বাংলাদেশের যে কয়েকটা শ্রেণী মরে গেছে, ওগুলোকে কিন্তু উৎপাটন করে ফেলতে হবে। একটা হলো যে সংবাদপত্র, যেটাকে ফোর্থ এস্টেট বলা হতো, এটা বাংলাদেশে নাই হয়ে গেছে ইউনূসের আমল থেকে। সুতরাং এখন যেটা আছে এটাকে তো মেরেই ফেলতে হবে, কারণ এটা তো নাই, তাই না? আর কোনো বুদ্ধিজীবী নাই। বুদ্ধিজীবী কখন হয় জানেন? বাংলাদেশে যে বুদ্ধিজীবী নেই, এটার জন্য সবারই দায় আছে, আওয়ামী লীগেরও আছে, কিন্তু সেটা তো আর থাকবে না। এখন তো এইসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে। একটা মানুষ তখনই বুদ্ধিজীবী হয় যখন সে তার পুস্তক বিক্রি করে সংসার চালাতে পারে। যতক্ষণ একটা মানুষ পুস্তক বিক্রি করে সংসার চালাতে পারে না, সে কিন্তু বুদ্ধিজীবী না, কারণ তাকে তো ওই শেখ হাসিনার দয়ার উপর বা তারেক রহমানের দয়ার উপর নির্ভর করতে হয়। যাই হোক, এটা অন্য আলোচনা, হয়তো ভিন্ন কোনো জায়গায় করব। কিন্তু আমাদের বাংলাদেশ সমাজের এখনো যতটুকু অবশিষ্ট আছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব, আমাদের এখনো তরুণ জেনারেশনের অনেকেই জঙ্গিবাদ আক্রান্ত হয়ে গেছে, কিন্তু এর বাইরেও তো একটা বড় অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে এই জায়গায় এসে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগ, বরঞ্চ আমি বলবো যে আওয়ামী লীগের ওই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। আওয়ামী লীগ করতে হলে বাংলাদেশে 4 গুণ কষ্ট করে রাজনীতি করতে হবে। যে আমি মন্ত্রী হইলাম আর ওই শুধু ওইটা বলে চলে গেলাম যে 5 লাখ মানুষ খুন করে ফেলবে আমরা ক্ষমতা থেকে চলে গেলে,
5 লাখ তো ওরা খুন করতে চেয়েছিল, রক্ষাটা করেছে কে? রক্ষা করেছে শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা, তাই না? সেটার সাথে যদি সাংস্কৃতিক উন্নয়ন থাকতো, সেটার সাথে যদি বুদ্ধিভিত্তিক উন্নয়ন থাকতো, তাহলে তো সরকারটাই পড়ে না। এবং যারা সরকারে ছিলেন তারা যদি ওই দায়িত্বটা নিয়ে চলতেন যে আমাদের অনেক দায়িত্ব আছে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, অর্থাৎ রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের চেতনায় সুপ্রতিষ্ঠিত করতে হবে। আসলে যে এত কথাগুলো কেন বলছি জানেন, আমি তো ঘোষণা দিয়েছি আমি এখন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আমি আওয়ামী লীগের নেতাদের এখন আর বেশি দোষ ধরবো না, যতটা পারি, তবে সমালোচনা যতটা করার দরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয়, তাদের যতটুকু চোখে আঙ্গুল দিয়ে নিজেদের ত্রুটি দেখিয়ে দরকার, সেই দায়িত্ব থেকে আমি সরবো না। সেটা করে যাওয়াই আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো কাজ। সেইখান থেকে আমাদের এখন শিখতে হবে যে আমাদের জন্য রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাটা কোনো আরামায়েশ করার জায়গা না, আমাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জায়গা। এবং সেইখানে আমাদেরকে একইভাবে আধুনিকতা যেমন বাস্তবায়ন করতে হবে, কিভাবে আমাদেরকে কাফের বলে পার পেয়ে যাতে কেউ না যায়, অর্থাৎ আমরা ইসলাম ধ্বংস করি নাস্তিক এটা বলেও যাতে কেউ পার না পেয়ে যায়, সেই দিকেও আমাদের যথেষ্ট মেধা যোগ্যতা দিয়ে কাজ করতে হবে। এবং এগুলো নিয়েই এখন চিন্তা ভাবনা করার সময়। রাষ্ট্র ক্ষমতা হাতে আসতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। ফলে আমি যেটা বলতে চাচ্ছি আজকে, যেটা ঠিক গুছিয়ে বলতে পারিনি, আমার ভেতরে যুক্তিগুলো আছে কিন্তু আমি তুলে ধরতে পারিনি, সেটা এক কথায় বলা যায় যে এই যে বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এইটা টিকবে না এই জন্য যে বিএনপির সাথে আমি যেটা বারবার বলি যে ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি সেটা কিন্তু নাই। আর আওয়ামী লীগের সাথে ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি থাকাতে এবং তার মাথার উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষ থাকাতে, জীবিত কিংবা মৃত, এই যে মহিরুহ বঙ্গবন্ধু থাকাতে, এই দলটা মানে চোখ বন্ধ করে দেখবে যে রাষ্ট্র ক্ষমতা তার হাতে। তখন যাতে অতীতের ভুল ত্রুটিগুলো পরিশুদ্ধ করে নির্লোভ মানুষদের দ্বারা, সাকিব আল হাসানের মতো লোভীদের আর মানে তাদেরকে এইভাবে দলের মধ্যে মানে তাদেরকে দলের বসন্তের কোকিল বানিয়ে, বসন্ত চলে গেলে আবার কোকিলও চলে যায়, এই ধরনের লোকজনকে গুরুত্ব না দিয়ে সত্যিকারের রাষ্ট্রটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন, আধুনিকতাটাকে ভালোবাসেন, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, তারপরে প্রগতিকে ভালোবাসেন, তাদেরকে দিয়ে রাষ্ট্র চালাতে হবে, দল চালাতে হবে। এবং সেটা হলে এই ধরনের মানুষকে দলের দায়িত্ব দিলে তারা চুরি কম করবে, হয় করবে না, কিন্তু লাভটা হবে যে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে। আওয়ামী লীগের পক্ষে সুযোগ আছে বাংলাদেশকে লাগাতার 50 বছর শাসন করা, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে। শুধু আমি যে কথাগুলো বললাম সেগুলোকে যদি আওয়ামী লীগের কর্তৃপক্ষ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, যারা আওয়ামী লীগ চালাচ্ছেন, তারা যদি এগুলোকে একটু গুরুত্ব দেয়, তাহলে যদি আমার একটা মানুষ যদি তার দল, তার সমর্থক দল যদি 30 বছর ক্ষমতায় থাকে, সেই মানুষগুলো কি দুর্নীতি করার দরকার আছে না? সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার দরকার আছে। এবং সেই দেশে যদি স্বাধীনতা বিরোধীদের সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করা যায়, তাহলে তো অর্থনৈতিক সুযোগগুলো আওয়ামী লীগের সমর্থকদের হাতেই আসবে, তাই না? এক জায়গা থেকে ওরা যখন উৎখাত হবে তখন তো সেটা আওয়ামী লীগের সমর্থকদের হাতে হবে। কিন্তু সেটা যদি জনগণের দৃষ্টিতে ন্যায় ভিত্তিক হয়, তাহলে আপনাদেরকে কারা ক্ষমতা থেকে উৎখাত করবে? ফলে যেটা হলো যে, আগেও যেটা বলেছি সেটা হলো যে প্রজ্ঞার কিন্তু বিকল্প নাই, এবং প্রজ্ঞা চর্চা করার, চিন্তা করার